হ্যালো বন্ধুরা, শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা রাতের অন্ধকার আকাশে তারাদের দেখছি এবং একটি প্রশ্ন, একটি আকাঙ্ক্ষা সব সময় আমাদের সাথে ছিল। আমরা কি একা? এই অনন্ত ব্রহ্মাণ্ডে কোথাও দূরে অন্য কোনো পৃথিবীতে কি জীবন নিঃশ্বাস নিচ্ছে? যদি সেই উত্তর আমাদের ধারণার থেকেও বেশি কাছাকাছি হয়, যদি সেই সংকেত যা আমরা খুঁজছি শতাব্দী ধরে, সেটি ডাক যদি আমরা অতি কাছ থেকে শুনতে পাই, তো বন্ধুরা সেই আওয়াজ, সেই ইঙ্গিত সম্ভবত আমরা এবার পেয়ে গেছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সায়েন্স বাংলার আজকের ইনফরমেটিভ এই ভিডিওটিতে। আজকে আমরা একটি আবিষ্কার নিয়ে কথা বলতে চলেছি যা বিজ্ঞান কল্পকাহিনীকে বাস্তবতার আরো কাছাকাছি নিয়ে এসেছে। এটি এমন একটি জায়গা যেটি আমাদের পৃথিবীর থেকে 120 আলোকবর্ষ দূরে অবস্থান করছে, যার নাম K2-18b। সমুদ্র সৈকতের সেই গন্ধ আপনার মনে আছে? সেই হালকা ডিমের গন্ধ যা সবসময় বাতাসে ভেসে বেড়ায়। পৃথিবীতে সেই গন্ধ প্রায়শই জীবনের চিহ্ন হয়। ছোট সামুদ্রিক জীবেরা একটি নির্দিষ্ট গ্যাস নির্গত করে। এখন কল্পনা করুন যদি এই পরিচিত গন্ধের রাসায়নিক আঙ্গুলের ছাপ আমরা একটি ভিন গ্রহের বায়ুমণ্ডলে পেয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ K2-18b তে এমন কিছু সম্ভাব্য সংকেত ধারণ করেছে। DMS ডাইমিথাইল সালফাইড, একটি অণু যা এখানে আমাদের পৃথিবীতে প্রায় একচেটিয়াভাবে জীবন তৈরি করে। এখন ভিন গ্রহের জীবনের আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছে, কিন্তু এই ভিন গ্রহের জীবনের আবিষ্কারকে আমরা সফল বলে নেওয়ার আগে আমাদেরকে গভীরভাবে নিঃশ্বাস নিতে হবে এবং এই বিজ্ঞানটিকে বুঝতে হবে। এটা কতটা নিশ্চিত? এর পেছনের বিজ্ঞান কি? অন্য কোনো ব্যাখ্যা কি এর পেছনে থাকতে পারে? এবং এই K2-18b আসলে কি যা এত শিরোনাম তৈরি করছে? তো চলুন বন্ধুরা K2-18b এর সাথে পরিচিত হওয়া যাক। এই গ্রহটি প্রথম 2015 সালের নাসার কিংবদন্তি কেপলার স্পেস টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত হয়েছিল, যা হাজার হাজার এক্সোপ্ল্যানেটকে খুঁজে বের করার জন্য বিখ্যাত। এটি লিও নক্ষত্রমণ্ডলে অবস্থিত। আমাদের থেকে এতটাই দূরে অবস্থান করছে যে আলোকেও সেখান থেকে আসতে 120 বছর সময় লাগে। মানে কেপলার K2-18b এই গ্রহটিকে আজ আমরা যে দেখছি, এটি আসলে এর 120 বছর আগের একটি রূপ। এটি তার নক্ষত্র K2-18 এর চারপাশে পরিক্রমা করছে, যা একটি রেড ডর্ফ স্টার। আমাদের সূর্যের থেকেও এর আকার ছোট, ঠান্ডা এবং লাল। তারাটির বাসযোগ্য অঞ্চলে ঘুরছে এই প্ল্যানেটটি। মানে প্ল্যানেটটি গোল্ডিলক্স জোনের মধ্যে আছে, যেখানে না খুব গরম না খুব ঠান্ডা, ঠিক এমন একটি জায়গা যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে। রেড ডর্ফ মহাবিশ্বের সব থেকে সাধারণ ধরনের নক্ষত্র, তাই তাদের বাসযোগ্য অঞ্চলে গ্রহ খুঁজে পাওয়া জীবনের অনুসন্ধানের জন্য খুবই আবশ্যকজনক। এখন এই গ্রহটির আকার সম্পর্কে আমরা জানি। এই গ্রহটির ব্যাস আমাদের পৃথিবী থেকে 2.6 গুণ বড় এবং এর ভর প্রায় আমাদের পৃথিবীর থেকে 8.6 গুণ বেশি। এই আকারের গ্রহগুলোকে সুপার আর্থ বা মিনি নেপচুন বা সাব নেপচুনও বলা হয়। এই বিভাগটি বেশ রহস্যময়, কারণ আমাদের সৌরজগতে এই আকারের কোনো গ্রহ নেই। সুতরাং আমরা নিশ্চিত নই যে এই গ্রহটির ভেতরটি ঠিক কেমন। এটি কি পৃথিবীর মতোই একটি বড় পাথুরে গ্রহ যার উপরে ঘন বায়ুমণ্ডল রয়েছে, নাকি এটি নেপচুনের মতো একটি ছোট্ট গ্যাস তত্ত্ব যার মূল পাথরে বরফযুক্ত, নাকি সম্পূর্ণ নতুন কিছু, যেমন একটি এমন পৃথিবী যার ভিতরে পাথরের কোরের উপরে একটি খুব গভীর মহাসাগর রয়েছে এবং তার উপরে একটি বায়ুমণ্ডল? বন্ধুরা, এই শেষ সম্ভাবনাটি কেপলার K2-18b কে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। বিজ্ঞানীরা এমনটাই ধারণা করছেন যে এই গ্রহের বুকে একটি বিশাল মহাসাগর হতে পারে। কেপলার 2-18b এই নামটি প্রথম 2019 সালে বিজ্ঞানীদের চোখে এসেছিল, কারণ হাবেল স্পেস টেলিস্কোপ এবং অন্যান্য স্থলভিত্তিক যে সমস্ত টেলিস্কোপ আছে সেগুলো একসাথে এই গ্রহটির আশ্চর্য জিনিসকে আবিষ্কার করেছিল। এর বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের যে স্পষ্ট একটি লক্ষণ সেটা তখন পাওয়া গিয়েছিল। প্রথমবারের মতো বাসযোগ্য অঞ্চলে ঘোরা কোনো এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে জলের অণুকে এত স্পষ্টভাবে শনাক্ত করা গিয়েছিল। এই আবিষ্কার K2-18b কে সরাসরি সম্ভাব্য জল আছে এমন পৃথিবীর বা এমন গ্রহের বিভাগে ফেলে দিয়েছিল। বিজ্ঞানীরা ভাবতে লাগলো যে এই গ্রহটিতে মেঘ থাকতে পারে, সেখানে বৃষ্টি হতে পারে, এর পৃষ্ঠে কি সমুদ্র থাকতে পারে। কিন্তু হাবেলের সীমাবদ্ধতা ছিল যে এটি কেবল জল সম্পর্কেই বলতে পারত। বায়ুমণ্ডলের বাকি বিকিরণ, তার সম্পূর্ণ রাসায়নিক গঠন হাবেলের ক্ষমতার বাইরে ছিল। আর তখন বিজ্ঞানীদের আরো একটি শক্তিশালী চোখের দরকার ছিল, এমন একটি চোখ যেটি ইনফ্রারেড আলোতে দেখতে পারে, বায়ুমণ্ডলের ভেতরে উঁকি দিতে পারে। এবং তারপর এলো JWST, মানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এটি কোনো সাধারণ স্পেস টেলিস্কোপ নয়, এটি একটি টাইম ট্রাভেল মেশিন যা মহাবিশ্বের প্রথম মুহূর্তগুলোকে দেখতে পারে এবং এক্সোপ্ল্যানেটগুলোর জন্য এটি একটি গেম চেঞ্জার, কারণ এটি প্রাথমিকভাবে ইনফ্রারেড আলোতে দেখে।
এখন ইনফ্রারেড কেন এতটা গুরুত্বপূর্ণ? দেখুন বন্ধুরা, গ্রহের বায়ুমণ্ডলে যে সমস্ত অণুগুলো থাকে, যেমন জল, মিথেন, কার্বন ডাই অক্সাইড, সেগুলো নির্দিষ্ট ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে। যেমন প্রতিটি অণুর নিজস্ব অন্যান্য আঙ্গুলের ছাপ থাকে। একই সাথে ইনফ্রারেড আলো দৃশ্যমান আলোর তুলনাতে কুয়াশাকে আরো ভালোভাবে ভেদ করতে পারে, যা K2-18b এর মতো ঘন বায়ুমণ্ডলযুক্ত গ্রহগুলির জন্য প্রয়োজনীয় হতে পারে। হাবেল দৃশ্যমান আলোতে দেখত, যে কারণে এই বিবরণগুলো বাদ পড়ে যেত। JWST ট্রান্সমিশন স্পেকট্রোস্কোপিক কৌশল ব্যবহার করে, যা K2-18b এর মতো ঘন বায়ুমণ্ডলযুক্ত গ্রহগুলোর জন্য প্রয়োজনীয় হতে পারে। যা K2-18b তার নক্ষত্রের সামনে দিয়ে যায়, তখন নক্ষত্রের আলো তার বায়ুমণ্ডল থেকে ফিল্টার হয়ে আমাদের কাছে এসে পৌঁছায়। JWST এই ফিল্টার করা আলোকে একটি প্রিজমের মতো ভেঙে দেয় এবং দেখে যে কোন কোন ইনফ্রারেড রঙগুলো অনুপস্থিত। এই অনুপস্থিত রঙগুলোই আমাদের বলে দেয় যে বায়ুমণ্ডলে কোন অণুগুলোর উপস্থিত রয়েছে। কল্পনা করুন, আপনি কোনো পারফিউমকে কেবল তার গন্ধের স্বাক্ষর থেকেই চিনেছেন, তাও 120 আলোকবর্ষ দূরে থেকে। সেটাই JWST করছে। সুতরাং JWST যখন কেপলার K2-18b তে তার ইনফ্রারেড চোখ ফেললো এবং তার থেকে যে ডাটা সংগ্রহ করলো, তা বিজ্ঞান জগতে ঝড় তুলে দিল। 2023 সালের সেপ্টেম্বরে ফলাফল ঘোষণা হয় যে প্রথমবারের মতো K2-18b এর বায়ুমণ্ডলে মিথেন এবং কার্বন ডাই অক্সাইডের প্রচুর পরিমাণে চিহ্ন নিশ্চিত হওয়া গিয়েছে। এই দুটি কার্বন ভিত্তিক অণু, যা জীবনের বিল্ডিং ব্লকের জন্য সবথেকে অধিক প্রয়োজন, এদের উপস্থিতি হাইসেন ওয়ার্ল্ড তত্ত্বকে শক্তিশালী করে। কিন্তু আসলে এর রহস্য তখনও বিস্ফোরিত হয়নি। ডেটাতে আরও একটি অণুর সম্ভাবনার সংকেত পাওয়া গিয়েছিল। এটি একটি এমন অণু যার নাম শুনলেই জীববিজ্ঞানীদের কান খাড়া হয়ে যায়, ডাইমিথাইল সালফাইড অর্থাৎ DMS। এখন এই DMS কেন এতটা বিশেষ? কারণ আমাদের নিজস্ব পৃথিবীতে এই গ্যাসটি প্রায় সম্পূর্ণরূপে জৈবিক প্রক্রিয়া থেকেই তৈরি হয়। সমুদ্রে বসবাসকারী মাইক্রোস্কোপিক শৈবাল, যাদের ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়, এই একটি রাসায়নিক DMSP প্রক্রিয়া করে এবং DMS গ্যাস নির্গত করে। এই গ্যাস বায়ুমণ্ডলে গিয়ে মেঘ গঠনে সহায়তা করে। এটি পৃথিবীর প্রাকৃতিক সালফার চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই চক্রকে চালিত করার জন্য প্রধান ইঞ্জিন হলো জীবন্ত প্রাণী। পৃথিবীতে আমরা এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য প্রাকৃতিক অজৈবিক প্রক্রিয়া জানি না যা এত পরিমাণে DMS তৈরি করতে পারে। আগ্নেয়গিরিগুলো সামান্য সালফার ডাই অক্সাইড ছাড়ে, কিন্তু DMS হলো জীবনের একটি ক্ষেত্র। সুতরাং যখন JWST K2-18b এর ডেটাতে DMS এর ইঙ্গিত দেখালো, আপনি বুঝতে পারছেন তখন বিজ্ঞানীদের মধ্যে কি ধরনের উত্তেজনা কাজ করছিল। এটি একটি সম্ভাব্য বায়োসিগনেচার, এটি জীবনের রাসায়নিক স্বাক্ষর। যেমন K2-18b আমাদেরকে বার্তা পাঠাচ্ছে যে আমি জীবিত। DMS এর সম্ভাব্য শনাক্তকরণের সাথে সাথে মিথেন এবং কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি। আরেকটি সূত্র, অ্যামোনিয়ার অভাব। এইসব K2-18b কে হাইসিয়ান বিশ্বের একটি বড় উদাহরণে পরিণত করে। এই হাইসিয়ান ধারণাটি তুলনামূলকভাবে নতুন, যা ক্যামব্রিজের বিজ্ঞানী নিকু মধুসূদন এবং তার দল প্রস্তাব করেছেন। তারা বলেন যে এই মহাবিশ্বে সম্ভবত এমন এক সম্পূর্ণ নতুন শ্রেণীর বসবাসযোগ্য গ্রহ রয়েছে যা আমরা এতদিন উপেক্ষা করছিলাম। এই গ্রহগুলি পৃথিবীর চেয়ে বড় হয়, সম্পূর্ণভাবে মহাসাগর দ্বারা আবৃত থাকতে পারে এবং এই সমস্ত গ্রহের বায়ুমণ্ডলগুলো প্রাথমিকভাবে হাইড্রোজেন দিয়ে গঠিত হয়। এখন এটি পৃথিবীর থেকে কতটা আলাদা? আমাদের বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন এবং 21% অক্সিজেন এবং হাইড্রোজেন সামান্য পরিমাণে। হাইসিয়ান বিশ্বে হাইড্রোজেনই প্রধান গ্যাস হবে। হাইড্রোজেন তো বিস্ফোরক হয়, সেটা ঠিক আছে, কিন্তু জীবনের জন্য তো অক্সিজেন জরুরি। পৃথিবীতে অ্যানারোবিক জীবন আছে যা অক্সিজেন ছাড়া থাকে। হাইড্রোজেন একটি ভালো গ্রিন হাউস গ্যাস যা গ্রহকে বাসযোগ্য তাপমাত্রায় রাখতে পারে, এমনকি যদি তা তার নক্ষত্র থেকে কিছুটা দূরেও থাকে। K2-18b এর আকার, সেখানকার মিথেন এবং কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি এই মডেলকে সমর্থন করে। এই গ্যাসগুলো ইঙ্গিত দেয় যে গ্রহটি রাসায়নিকভাবে সক্রিয়, সম্ভবত মহাসাগর এবং বায়ুমণ্ডলের মধ্যে প্রতিক্রিয়া ঘটছে। যদি হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল সরাসরি জলের মহাসাগরের ওপরে থাকে, তাহলে আশা করা যায় যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হবে। এর অনুপস্থিত সম্ভবত এই কারণেই যে হয় পরিস্থিতি এমন যে এটি তৈরি হচ্ছে না, অথবা কোনো জৈবিক প্রক্রিয়া এটিকে গ্রহণ করছে। হাইসিয়ান ওয়ার্ল্ডগুলো জীবনের জন্য একটি অনন্য খেলার মাঠ হতে পারে। সম্ভবত সেখানে জীবন মহাসাগরের পৃষ্ঠের কাছে বিকাশ লাভ করে, অথবা গভীর সমুদ্রে হাইড্রোথার্মাল ভেন্টের কাছে। এটি আমাদের বলে যে জীবন সম্ভবত এমন জায়গাতেও বিদ্যমান থাকতে পারে যা আমরা কখনো কল্পনাও করিনি।
এখন যত সব উত্তেজনা ছিল এই সমস্ত উত্তেজনার মধ্যে আমরা কিছুটা ঠান্ডা জল ঢালি, কারণ যেমনটা আমি শুরুতেই বলেছিলাম এই ডিএমএস শনাক্তকরণ এখনো সাময়িক, নিশ্চিত নয় এবং এর কোনো নিশ্চিত প্রমাণও নেই। JWST থেকে প্রাপ্ত ডেটা অবিশ্বাস্য, সিগন্যাল প্রক্রিয়াকরণ জটিল হয়। হতে পারে এই ডিএমএস সিগন্যাল এত দুর্বল যে এটি কেবল যন্ত্রের শব্দ বা ডেটাতে কোনো ত্রুটি। দলটি নিজেই বলছে যে মিথেন এবং কার্বন ডাই অক্সাইডের সিগন্যালগুলি শক্তিশালী এবং স্পষ্ট, কিন্তু ডিএমএস সিগন্যালটি হালকা এসেছে, মানে সীমারেখার কাছাকাছি এসেছে। এটি নিশ্চিত করার জন্য তাদের JWST থেকে K2-18b কে আরও কয়েক মাস বা বছর পর্যন্ত বিভিন্ন ফিল্টার এবং সেটিংকে ব্যবহার করে অবজারভেশন করতে হবে। এবং এইখানে দ্বিতীয় বড় কিন্তু হলো দৈনন্দিন ভবিষ্যতে পর্যবেক্ষণে এটি নিশ্চিত যে এই সিগন্যালগুলো সত্যি বাস্তব, সেখানে ডিএমএস আছে। তার মানে কি সেখানে 100% জীবনই আছে? তো বন্ধুরা, এমনটা কিন্তু আবশ্যিক নয়। আমরা পৃথিবীর জীবনকে জানি, আমরা K2-18b এর সম্ভাব্য অজৈব জীববিজ্ঞান বুঝি না। Kepler-2-18b একটি হাইসেন ওয়ার্ল্ড, তাই সেখানকার চাপ, তাপমাত্রা, রাসায়নিক মিশ্রণ, নক্ষত্র থেকে আসা বিকিরণ সবকিছুই পৃথিবী থেকে খুবই আলাদা। কে জানে সেখানে এমন কোনো অনন্য ভূতাত্ত্বিক প্রক্রিয়া বা বায়ুমণ্ডল, মহাসাগরে এমন কোনো অসাধারণ রাসায়নিক বিক্রিয়া ঘটে যা ডিএমএস তৈরি করে, তাও কোনো জীবন ছাড়াই। যখন আমরা সম্পূর্ণ নতুন ধরনের এক বিশ্বকে অন্বেষণ করছি, তখন অজৈবিক সম্ভাবনার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। শুধুমাত্র এই কারণে যে পৃথিবীতে ডিএমএস জীবন তৈরি করে, আমরা অনুমান করতে পাই না যে সব জায়গাতেই এমনটাই হবে। আমাদেরকে পৃথিবীর এই কেন্দ্রিকতা থেকে বাঁচতে হবে। এছাড়া বন্ধুরা, K2-18b এর নক্ষত্র সেটি একটি রেড ডর্ফ স্টার। রেড ডর্ফ স্টার প্রায়শই খুবই সক্রিয় হয়। এটি শক্তিশালী সৌর শিখা নিক্ষেপ করে। এই উচ্চ শক্তি বিকিরণ গ্রহের বায়ুমণ্ডলের রসায়নকে নাটকীয়ভাবে পরিবর্তন করতে পারে। সুতরাং আমাদেরকে ওই নক্ষত্রের কার্যকলাপকেও বিবেচনায় নিতে হবে। এইবার আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এলিয়ান ছাড়াও কেপলার K2-18b এই গ্রহটি কেন এতটা গুরুত্বপূর্ণ? এখন এই গ্রহে প্রাণের নিশ্চয়তাও আছে, অনিশ্চয়তাও আছে, সেটা আমরা ভবিষ্যতে অবশ্যই জানতে পারবো। তাহলে Kepler-2-18b এই গল্পটি কেবল একটি নিছক কি উত্তেজনা? বন্ধুরা, এটা কিন্তু বিন্দু মাত্র নয়। এমনকি কাল যদি জানা যায় যে ডিএমএস সংকেতটি ভুল ছিল বা এর কোনো অজৈবিক ব্যাখ্যাও রয়েছে, তারপরও Kepler-2-18b এর গল্পটি একটি মাইল ফলক হয়ে থাকবে। এখন প্রশ্ন আসতে পারে, এমনটা কেন? প্রথমত, এটি JWSTর অভূতপূর্ব শক্তির একটি প্রমাণ। আমরা এখন এমন স্তরে পৌঁছে গেছি যে আমরা কয়েকশো আলোকবর্ষ দূরের গ্রহের বায়ুমণ্ডলের রাসায়নিক গঠনকে এত বিশদভাবে বিশ্লেষণ করতে পারছি যে আমরা সেখানে নির্দিষ্ট অণু খুঁজে বের করতে পারি। এটি অ্যাস্ট্রোবায়োলজির জন্য এক নতুন যুগের শুরু। দ্বিতীয়ত, মিথেন এবং CO2-র শক্তিশালী শনাক্তকরণ, অ্যামোনিয়ার অভাব এবং আগে জলীয় বাষ্পের উপস্থিতি, এই সবই কেপলার K2-18b কে হাইসিয়ান ওয়ার্ল্ডকে অধ্যয়নের জন্য একটি প্রধান লক্ষ্যবস্তু করে তোলে। সেখানে জীবন থাকুক বা না থাকুক, এমন গ্রহগুলোকে বোঝা আমাদের জানাবে যে গ্রহের গঠন কিভাবে হয়, ভিন্ন পরিস্থিতিতে বায়ুমণ্ডল কিভাবে বিবর্তন হয় এবং বাসযোগ্যতার আসল অর্থটা কি। জীবন কি কেবলমাত্র পৃথিবীর মতো যমজ যে সমস্ত গ্রহগুলো আছে সেগুলোর মধ্যে সম্ভব হবে, নাকি এমন অদ্ভুত বিশ্ব জীবনকে সমর্থন করতে পারে? তৃতীয়ত, এটি আমাদের ভবিষ্যতের গবেষণার জন্য একটি নতুন দিক নির্দেশনা দেয়। এখন K2-18b JWSTর জন্য একটি শীর্ষ আধিকারিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা এটিকে আরো পর্যবেক্ষণ করবেন, ডিএমএস আছে কিনা সেটি সত্যি নিশ্চিত করবেন বা অস্বীকার করবেন, এবং সম্ভবত অন্য সব যে সমস্ত বায়ো সিগনেচার আছে সেগুলোকে খুঁজবেন। সেই সাথে এইখানে যে সমস্ত কৌশলগত বিকাশ হচ্ছে সেগুলোকে প্রক্সিমা সেন্টুরি বি, TRAPPIST-1 স্টার সিস্টেমের অন্যান্য গ্রহের ওপরও সেই কৌশলগুলোকে প্রয়োগ করা হবে। এখন আমাদের কাছে সক্রিয়ভাবে জীবনের চিহ্ন খোঁজার সরঞ্জাম রয়েছে। এখন এক মুহূর্তের জন্য ভাবুন, যদি K2-18b তে বা অন্য কোনো এক্সোপ্ল্যানেটে জীবনের চিহ্ন পাওয়া যায়, তাহলে এর প্রভাব কি হবে? এটি কেবল একটি বৈজ্ঞানিক আবিষ্কার হবে না, এটি মানুষের দর্শন, মানুষের ধর্ম এবং কি মানুষের পরিচয়কে নাড়িয়ে দেবে। এটি প্রমাণ করবে যে জীবন কোনো অলৌকিক ঘটনা নয়, বরং মহাবিশ্বের একটি প্রাকৃতিক ঘটনা। আমরা মানুষ যারা এতদিন একাকিত্ব বোধ করছি, তারা হঠাৎ করে একাকিত্ব থেকে বেরিয়ে মহাজাগতিক এক প্রতিবেশীর অংশ হয়ে যাব। এবং যদি আমরা জানতে পাই যে জীবন খুবই বিরল বা সম্ভবত আমরাই আপাতত একা আছি, তবে এটিও একটি আমাদের জন্য গভীর বার্তা হবে। এটি আমাদের পৃথিবীর মূল্যকে বোঝাবে এই ছোট্ট নীল বিন্দুটি আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট রাখে, এখানে জীবন কত কষ্ট করে বিকাশ লাভ করেছে এবং এত লাখো প্রকারের জীবনের মধ্যে এই মানুষ চেতনা পর্যন্ত পৌঁছিয়েছে।
তো বন্ধুরা, এইবার আপনার পালা। K2-18b সম্পর্কে আপনার কি মনে হয়? বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যতগুলো এক্সোপ্ল্যানেটের সন্ধান করেছে তার মধ্যে কেপলার K2-18b এর সম্পর্কে তারা সব থেকে বেশি আত্মবিশ্বাসী। তা আপনার কি মনে হয়, এই গ্রহে কি জীবনের খোঁজ হতে পারে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন, যেন তারাও এই ধরনের তথ্য জানতে পারে। আর এমন সব ইনফরমেটিভ ভিডিওর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।